হায়, সব ফসল নষ্ট করে দিল গো। হায় 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 হায়। মাধব এক চাষি, সামান্য এক চিলতে জমি চাষ করে সেই ফসল দিয়ে তার মা, বাবা, বউ, মেয়ের ও তার নিজের পেট চালায়। কিন্তু মাঝে মাঝেই কোথা থেকে ঝাঁকে ঝাঁকে হজারু এসে তার জমির ফসল নষ্ট করে দেয়। ওগো, ভর দুপুর বেলায় মাথায় হাত দিয়ে বসলে সংসারের অকল্যাণ হয়। আর অকল্যাণ। সবই আমাদের কপাল গো, সবই আমাদের কপাল। পূব পারে না হয়ে যদি পশ্চিম পারে আমাদের জমিটা হতো, তাহলে তো আর সজারুর উৎপাত থাকতো না, বলো। বাপ ঠাকুরদার জমিদার দিক বদলাই কি করে বলো? আমি বলি কি, তুমি বরঞ্চ একবার জমিদারের কাছে যাও, তাকে গিয়ে বলো না যে তোমাকে বিঘা খানিক জমি দিতে, যাতে অন্তত চাষ করে তার করটুকু শোধ করতে পারো। জমিদার কি আর আমার কথা শুনবে? তবু যখন বলছো, যাই একবার। হুজুর। কি ব্যাপার মাধব, দেনা শোধ করতে এলি নাকি? না হুজুর। তবে কি আবার ধার চাইতে এলি? একরকম তাই হুজুর। কিন্তু পুরনো দেনা সুদে আসলে না মেটালে আমি তো আর ধার দেব না। হুজুর, ঠিক তেমন নয়। বলছিলাম যে আপনি যদি আপনার কিছুটা জমি চাষ করতে দেন আর কি, মানে তাতে ফসল যা ফলবে তার 3 ভাগের 1 ভাগ আপনাকেই দিয়ে দেব। বিলের ধারের পতির জমিতে যদি চাষ করতে পারে মন্দ কি? আবার শোন, ওই বিলের ধারে বিঘা 5 জমি আছে, ওটা নিতে পারিস। কিন্তু ও যে পতির জমি হুজুর। সে নিতে হলে নে, না হলে থাক। না না, ঠিক আছে হুজুর, আমি ওতেই ফসল ফলাবো। তবে হ্যাঁ, জমি বাবদ প্রতি মাসে 4 টাকা করে দিবি। আচ্ছা হুজুর। কোনো লেখাজোকা ছাড়াই মাধব জমিদারের কাছ থেকে পতিত জমি নিয়ে আনন্দে বাড়ি ফিরে আসে। খিদে পেয়েছে তো। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কি, এই নে, খেয়ে নে। শুধু ফ্যান আর নুন, একটু ভাত দিবি না মা? দেবো তো সোনা, ভাত তো দুপুর বেলায় দেবো। শুনছো, ওই বিলের ধারে 5 বিঘা জমি দিলেন জমিদার বাবু। সে কি গো, ওই বিলের জমি তো পতিত জমি। হ্যাঁ, আর ওই জমি বাবদ জমিদারকে মাসে 4 টাকা করে দিতেও হবে। এ তো মরার উপর খাঁড়ার ঘা গো। আর উপায় কি বউ? সে যে করেই হোক ওই জমিতে ফসল ফলাতেই হবে। বেশ, কাল থেকে আমিও যাব তোমার সাথে জমিতে চাষ করতে। মা, আমিও যাব তোমাদের সাহায্য করতে। যাবি? আমরা তাহলে সবাই মিলে ওই জমিতে সোনা ফলাবো। তাই যেন হয় বউ, তাই যেন হয়। এইভাবে জমি পরিষ্কার করে যখন লাঙল দেবার অবস্থায় এলো, তখনই হলো আসল সমস্যা। যাক, এবারে কাল থেকে জমিতে লাঙল দিতে পারবে। যাই, অন্যবারের মতো বিলুর কাছ থেকে গরু দুটো চেয়ে আনি গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, কাল থেকেই তবে লাঙল দেওয়া যাবে। যাও যাও যাও। কিন্তু এবার আর বিলু মাধবকে গরু দিতে রাজি হয় না। না গো দাদা, আগে তোমার 2 কাঠা জমি ছিল তাই দিতাম, কিন্তু এখন ওই 5 বিঘে জমি চাষ করার জন্য আমি আমার গরু দিতে পারবো না গো। দরকার নেই গরুর, তুমি চিন্তা করো না, কাল জমিতে লাঙল পড়বেই পড়বে। সে কিভাবে? কেন, আমি আছি তো, আমার মেয়ে আছে। তোমরা? হ্যাঁ, আমরা। জল খাবো। যা মা, ওই গাছের তলায় আছে, যা। বলি কি, একটু বিশ্রাম নিলে তো পারতিস, যা না, গিয়ে একটু বস। না মা, আমরা সবাই মিলেই ফসল ফলাবো। আরে বৃথা চেষ্টা করছো মাধব দাদা, এই জমিতে যদি ফসল ফলতো তবে কি আর জমিদার মশাই এতদিন ফেলে রাখতেন? হ্যাঁ, দেখি না ভাই চেষ্টা করে, ফল নিশ্চয়ই পাবো। আর পেলো তাই। কদিন পরে মাঠ সবুজ ধানে ভরে গেল। ধীরে ধীরে সেই সবুজ চারা বড় হয়ে সোনালি রং ধরল। তাই দেখে খুশিতে খুশিতে 3 জনের চোখে আর জল ধরে না। বাবা,
গো দাদা, তুমি করে দেখালে বটে, হ্যাঁ? ঝাঁপিয়ে ফলেছে ধান। দেখো গো, দেখো দেখো, আমরা পেরেছি গো। জমিদারকে দিয়েও এত ধান থাকবে যে বিক্রি করে খেয়ে কুলোতে পারবো না আমরা। হ্যাঁ। সময় যায়, ক্রমশ মাধব ফুলে ফেপে উঠতে থাকে। এখন তার পাকা বাড়ি, গোয়াল ভর্তি গরু, দিনরাত তার হয়ে গন্ডা গন্ডা লোক খাটছে। ওদিকে ক্রমশ জমিদারের অবস্থা খারাপ হতে থাকে। এমনকি এখন আর গ্রামের চাষিরা তাকে মানতে চায় না। ফলে কর খাজনা কিছুই জোটে না। তাই একদিন জমিদার এসে উপস্থিত হয় মাধবের কাছে। দেখো দাদা, তুমি যদি ধান না দাও, বীজই কিনতে পারবো না গো। কিন্তু মনে রেখো, সময়ে শোধ করতে না পারলে কিন্তু চক্রবৃদ্ধি হারে। হ্যাঁ, আরে দেবো দেবো। মাধব আছিস নাকি? মাধব, আরে জমিদার বাবু যে, আসুন আসুন। দেখ বাবা, তোর তো অবস্থা ফিরেছে। এবার আমার ওই 5 বিঘে জমি ফেরত দে, আমি লোক লাগিয়ে চাষ করি। জমি? কার জমি? কেন? আমার? সে তো কোথাও লেখা আছে নাকি? তা নেই, কিন্তু গ্রামের সবাই জানে তো ও জমি আমার। ও জমির দাম যে আমি চুকিয়ে দিইনি, তারই বা কি প্রমাণ আছে? এসব কি বলছিস? হ্যাঁ, তোর অভাবের সময়। ওসব ভুলে যান জমিদার মশাই। জমি কার সে জমিকে প্রশ্ন করেই জানতে হবে। হ্যাঁ, জমি কথা কইবে? বলবে, জমি তো মা। আগামী পূর্ণিমার রাতে আমরা জমিতে যাব। মাঠের দক্ষিণ কোণে বেল গাছের নিচে দাঁড়িয়ে জমি দেবীর কাছে জানতে চাইবো যে জমি কার। জমি যার তাকে সাড়া দেবে, জমি তার। রাজি? উপায় বা কি? বেশ, আমি রাজি। তবে গায়ের গণ্যমান্য লোকজনদের ডাকতে ভুলবেন না, তারাও সাক্ষী থাকবেন। বেশ বেশ, তাই হবে। কিরে মা, পারবি তো? পারবো বাবা, পারবো। পূর্ণিমার দিন বেলা বেলি মায়ের সঙ্গে মেয়ে মাঠে চলে যায়। প্রথম প্রহর যেতেই জমিদার সহ গাঁয়ের গণ্যমান্য মানুষরা এসে হাজির হয়। নিন জমিদার মশাই, আপনি আগে বলুন। জমি তুমি কার? সে প্রশ্ন ফাঁকা মাঠে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। জমিদার এবার চিৎকার করে জানতে চায়, জমি তুমি কার? জমি তুমি কার? মাধব, এবার তুই ডাক দেখি। আচ্ছা বেশ। জমি তুমি কার? না না, এ কি? আবার ডাক দেখি। জমি তুমি কার? মাধব ডাকতে থাকে আর প্রতিবারেই উত্তর আসে। আবার ডাকবো জমিদার মশাই? না না না, তার আর দরকার নেই। চলো সবাই চলো। সবাই চলে যেতেই দৌড়ে গর্ত থেকে মেয়েকে তুলতে আসে মাধব ও তার বউ। আয় 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 মা, বেরিয়ে আয় মা। এতদিনে এই সমস্ত জমি এখন আমার। আমি সজারু হয়ে গেছি। এই দেখো, আমার সারা গায়ে কাঁটা। কি সর্বনাশ হলো গো! জমির নামে মিথ্যে বলার জন্য জমি দেবীর অভিশাপে আমি সজারু হয়ে গেছি। ওগো, জমি যায় যাক, আমার মেয়ে তুমি ফিরিয়ে দাও। যেভাবে হোক তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই, ফিরে আসুন। জমিদার সহ সবাই ফিরে আসতেই মাধব আর তার বউ জমিদারের পায়ে পড়ে ক্ষমা চায়। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করুন। আমরা আমরা মিথ্যে বলেছি। এ জমি আপনার। ক্ষমা না করলে যে আমার মেয়ে সাপ মুক্ত হবে না। আহারে বেচারা, কাঁদিস না মাধব, আমি তোদের ক্ষমা করলাম। মা, পাখি, বাবা, আমার পাখি, আমাদের মেয়ে। মা, মা তুই ঠিক হয়ে গেছিস মারে।